আজকের আলোচনাটা ফ্রিল্যান্সিং এর জগৎ নিয়ে। তবে শুধু কিভাবে শুরু করা যায় তা নয়, বরং কিভাবে এই জগতে একটা লম্বা সময়ের জন্য মানে একটা টেকসই কেরিয়ার গড়া যায় সেটা নিয়েই কথা বলবো। ঘরে বসে আন্তর্জাতিক বাজারে কাজ করার সুযোগটা সত্যি দারুণ, কিন্তু এই স্বাধীনতাটা ধরে রাখতে হলে কিছু কৌশল, কিছু নিয়ম জানা কিন্তু খুব দরকার। চলুন এই বিষয়গুলো নিয়েই আজ একটু গভীরে যাই। একদম ঠিক। ফ্রিল্যান্সিং বিষয়টা আসলে শুধু অবসর সময়ের কাজ না, এটা কিন্তু একটা পুরো পেশা হতে পারে। আর যে কোনো পেশার মতোই এখানেও কিন্তু নির্দিষ্ট দক্ষতা লাগে, কাজের প্রতি একটা সিরিয়াসনেস লাগে, আর পেশাদার মনোভাব তো অবশ্যই। ঠিক, প্রথাগত চাকরির চেয়ে এর ধরনটা বেশ আলাদা, তাই না? অনেকেই খুব আগ্রহ নিয়ে শুরু করেন, কিন্তু দেখা যায় সঠিক পথটা না জানার কারণে একটু হোঁচট খান। তো আজকের আলোচনা হয়তো সেই পথের দিশা খুঁজে পেতে একটু সাহায্য করবে। তাহলে শুরু করা যাক একদম গোড়ার বিষয় দিয়ে। সফল হতে গেলে আমার মনে হয় প্রথম দরকার একটা নির্দিষ্ট বিষয়ে বেশ শক্তপোক্ত দক্ষতা, তাই না? অনেকে ভাবেন মার্কেটপ্লেসে একটা অ্যাকাউন্ট খুলেই বোধহয় কাজ পাওয়া শুরু হয়ে যায়। এটাই কিন্তু একটা খুব কমন ভুল ধারণা। মার্কেটপ্লেসগুলো, ধরেন আপওয়ার্ক বা ফাইভার, এখানে প্রতিযোগিতা কিন্তু প্রচণ্ড। হাজার হাজার দক্ষ ফ্রিল্যান্সার সেখানে। তো টিকে থাকতে হলে শুধু কাজটা মোটামুটি জানলে চলবে না, রীতিমতো দক্ষ মানে স্কিলড হতেই হবে। সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন বা ধরেন ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং। আজকাল এসইও বা সফটওয়্যার ডেভেলপমেন্টেরও দারুণ চাহিদা। যেটাই হোক, একটা চাহিদা আছে এমন বিষয়ে ভালো দক্ষতা অর্জন করতেই হবে। আর এই দক্ষতা মানে তো শুধু বই পড়ে শেখা নয়, তাই না? মানে ক্লায়েন্টের আসল প্রয়োজনটা বোঝা আর সেই অনুযায়ী একটা সমাধান দিতে পারা, এটাই তো আসল। একদম। ক্লায়েন্ট তো আপনাকে হায়ার করছে তার একটা সমস্যা সমাধানের জন্য। তো আপনার দক্ষতা যত ভালো হবে, যত গভীর হবে, আপনি তত ভালো সলিউশন দিতে পারবেন। আর স্বাভাবিকভাবেই আপনার আয়ের সম্ভাবনাও তত বাড়বে। ঠিক। আর এই দক্ষতা অর্জনের জন্য কিন্তু নিয়মিত অনুশীলন দরকার। অন্যদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার মানসিকতা, গঠনমূলক সমালোচনা যাকে বলে, সেটা শোনার অভ্যাস আর ভুল থেকে শেখা, এটা খুব জরুরি। এখানেই আসলে ভালো মানের প্রশিক্ষণের একটা বড় ভূমিকা আছে। আচ্ছা। যেমন ধরেন এমএসবি একাডেমির মতো প্ল্যাটফর্মে যে কোর্সগুলো থাকে, সেখানে কিন্তু শুধু থিওরি পড়িয়ে ছেড়ে দেওয়া হয় না, বরং একদম প্রজেক্ট বেসড, হাতে কলমে কাজ শেখানো হয়। ফলে হয় কি, আপনি শুধু স্কিলটাই শিখছেন না, সাথে বাস্তব কাজের একটা অভিজ্ঞতাও পাচ্ছেন। এটা কিন্তু মার্কেটপ্লেসে আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখে। এটা আসলে শুধু একটা কোর্স করা না, নিজের ক্যারিয়ারের জন্য একটা ভালো বিনিয়োগ। দারুণ পয়েন্ট। আচ্ছা, দক্ষতা তো অর্জন হলো, এরপর যেটা জরুরি সেটা হলো সেই জ্ঞানটাকে ধরে রাখা, নিয়মিত চর্চা করা। কথায় আছে না, চর্চা না করলে নাকি বিদ্যা কমে যায়। একেবারে। শেখা জিনিস যদি ব্যবহার না করেন, সেটা আস্তে আস্তে ভোঁতা হয়ে যাবেই। প্রতিদিন নিয়ম করে অনুশীলন, এটাই কিন্তু আপনাকে ভিড়ের মধ্যে আলাদা করবে। একজন সাধারণ কর্মী থেকে একজন দক্ষ পেশাদার হয়ে উঠতে এটা খুব দরকারি। যেমন ধরেন একজন গ্রাফিক ডিজাইনার যদি প্রতিদিন নতুন কিছু ডিজাইন করার চেষ্টা করেন। হ্যাঁ, বা ধরেন একজন কন্টেন্ট রাইটার যদি রোজ নিয়ম করে কিছু না কিছু লেখেন, তাহলে দেখবেন অল্প দিনেই তাদের কাজের মান আর গতি দুটোই বাড়ছে। এটা হতেই বাধ্য। আর এর ফলে তো নিজের ভেতর একটা আত্মবিশ্বাসও তৈরি হয়, তাই না? এক্স্যাক্টলি। কাজে ভুল হওয়ার সম্ভাবনা কমে আসে। ঠিক তাই। নিয়মিত অনুশীলন করলে আত্মবিশ্বাস তো বাড়বেই, নিজের কাজের ছোটখাটো খুঁতগুলো কিন্তু তখন চোখে পড়ে, সেগুলো শুধরে নেওয়ার সুযোগ হয়। এর বাইরেও ধরেন বাজারে নতুন কি ট্রেন্ড আসছে, নতুন টেকনোলজি আসছে, সেগুলোর সাথেও আপডেটেড থাকা সহজ হয়। আপনি দ্রুত শিখতে পারেন, প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারেন, আর আস্তে আস্তে আরও বড় বা জটিল প্রজেক্ট নেওয়ার জন্য তৈরি হয়ে যান। সফল ফ্রিল্যান্সারদের দেখবেন এটা তাদের একটা নিয়মিত রুটিন। বেশ। তাহলে দক্ষতা আর অনুশীলন এই দুটো হলো ভেতরের প্রস্তুতি, কিন্তু বাইরের দুনিয়া মানে ক্লায়েন্ট আপনাকে খুঁজে পাবে কিভাবে? এখানেই তো মনে হয় ফ্রিল্যান্সিং প্রোফাইলের গুরুত্বটা আসে। মার্কেটপ্লেসগুলোতে এই প্রোফাইলটাই তো আপনার অনলাইন সিভি বা আপনার দোকান, তাই না? একদম। আপনার প্রোফাইলটাই কিন্তু ক্লায়েন্টের কাছে আপনার প্রথম পরিচয়। একটা অগোছালো বা ধরেন অসম্পূর্ণ প্রোফাইল দেখলে ক্লায়েন্ট আপনার দক্ষতা নিয়ে একটু দ্বিধায় পড়তে পারে, এমনকি আপনার আবেদনটা এড়িয়েও যেতে পারে। ও আচ্ছা। তো একটা শক্তিশালী প্রোফাইল তৈরির কয়েকটা জরুরি দিক আছে। প্রথমত, একটা ভালো পেশাদার প্রোফাইল ছবি, মানে পরিষ্কার, হাসিমুখ, আপনাকে নির্ভরযোগ্য মনে হয় এমন ছবি।
দ্বিতীয়ত, একটা আকর্ষণীয় টাইটেল, যেটা এক লাইনেই বলে দেবে আপনি কে, আপনার মূল দক্ষতা কি। যেমন ধরেন এক্সপার্ট এসইও কন্টেন্ট রাইটার অ্যান্ড স্ট্র্যাটেজিস্ট, বা ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার স্পেশালাইজিং ইন ব্র্যান্ডিং, এরকম কিছু। আর প্রোফাইলের যে বিস্তারিত বিবরণ বা বায়ো থাকে, ওই অংশটা ওখানে কি লেখা উচিত? বায়োটা খুব জরুরি। এখানে সহজ কিন্তু স্পষ্ট ইংরেজিতে লিখতে হবে আপনার মূল দক্ষতাগুলো কি কি, আপনার কতদিনের অভিজ্ঞতা আছে, কোন ধরনের সার্ভিস আপনি মূলত দেন, আর ক্লায়েন্টকে আপনি ঠিক কিভাবে সাহায্য করতে পারেন। নিজের কোনো বিশেষ অর্জন বা কোনো বড় প্রজেক্টের কথা সংক্ষেপে বলতে পারেন। সাথে অবশ্যই সঠিক স্কিল ট্যাগগুলো যোগ করতে হবে, মানে যেগুলোতে আপনি সত্যিই দক্ষ। তবে আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো পোর্টফোলিও। হ্যাঁ, কাজের নমুনা। রাইট, আপনার সেরা কাজগুলো নমুনা এখানে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। ক্লায়েন্ট কিন্তু মূলত আপনার পোর্টফোলিও দেখেই আপনার কাজের মান সম্পর্কে একটা ধারণা পায়। ফাইবারের মতো প্ল্যাটফর্মে তো আবার গিগ বা সার্ভিস প্যাকেজ তৈরি করতে হয়, তাই না? হ্যাঁ, সেখানে আপনার প্রত্যেকটা সার্ভিসকে এক একটা গিগ হিসাবে সুন্দরভাবে দেখাতে হয়। গিগের টাইটেলটা কেমন হবে, ছবি বা ভিডিও কি দেবেন, বিস্তারিত বিবরণ, প্যাকেজগুলো, দাম, এই সব কিছু খুব পরিষ্কার আর পেশাদারভাবে সাজাতে হবে। মনে রাখতে হবে প্রোফাইলটা আপনার অনলাইন দোকান। এটাকে যত আকর্ষণীয় আর তথ্য দিয়ে সাজাবেন, ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা ততই বাড়বে। একটা ভালো প্রোফাইল বানাতে একটু সময় দিন, এটা কিন্তু আপনার ব্যবসার ভিত। আচ্ছা, প্রোফাইল তৈরি হলো, এবার তো কাজ খোঁজার পালা। নতুনদের মধ্যে একটা জিনিস প্রায়ই দেখি, শুরুতেই অনেক বড় কাজ বা বেশি টাকার প্রজেক্টের জন্য ঝাঁপিয়ে পড়া। এটা কি আসলে ঠিক কৌশল, নাকি ছোট কাজ দিয়ে শুরু করাটাই বুদ্ধিমানের কাজ? দেখুন, নতুন অবস্থায় যখন আপনার প্রোফাইলে কোনো রিভিউ নেই, পোর্টফোলিও হয়তো ততটা ভারী নয়, তখন বড় ক্লায়েন্ট বা অনেক টাকার প্রজেক্ট পাওয়াটা বেশ কঠিন। ক্লায়েন্টরা সাধারণত একটু ঝুঁকি এড়াতে চান। তাই বুদ্ধিমানের কাজ হলো ছোট ছোট কাজ দিয়ে শুরু করা। ছোট কাজ মানে কেমন? ধরুন 500 টাকায় একটা সাধারণ লোগো ডিজাইন করে দেওয়া, বা হয়তো 1000 টাকায় একটা ছোট ব্লগ পোস্ট লিখে দেওয়া, এরকম। কিন্তু এত কম টাকার কাজ করে কি আসলেই কোনো লাভ হয়? অনেকে তো ভাবতেই পারেন এটা সময়ের অপচয়। না না, লাভ অবশ্যই হয়, আর সেটা কিন্তু দীর্ঘমেয়াদী লাভ। প্রথমত, এই ছোট কাজগুলো যদি আপনি সফলভাবে শেষ করেন, তাহলে আপনি আপনার প্রথম রিভিউগুলো পান, আর এই রিভিউগুলো আপনার প্রোফাইলের বিশ্বাসযোগ্যতা অনেকখানি বাড়িয়ে দেয়। আচ্ছা, এটা একটা ভালো পয়েন্ট। দ্বিতীয়ত, কাজটা যখন আপনি সফলভাবে ডেলিভারি দেন, তখন আপনার নিজের আত্মবিশ্বাস বাড়ে। তৃতীয়ত, ছোট কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা তুলনামূলকভাবে একটু কম থাকে, তাই কাজ পাওয়ার সম্ভাবনাও বেশি। চতুর্থত, এই কাজগুলোই কিন্তু আপনার পোর্টফোলিওতে জমা হয়, সেটাকে আরও সমৃদ্ধ করে। আর পঞ্চমত, এই ছোট কাজের মাধ্যমেই ক্লায়েন্টের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হতে পারে। অনেক সময় দেখা যায় এই ক্লায়েন্টরাই পরে আপনাকে নিয়মিত বা আরও বড় কাজ দিচ্ছেন। তাই শুরুতে ছোট কাজকে একদমই অবহেলা করা উচিত নয়। এগুলোই কিন্তু বড় সাফল্যের প্রথম ধাপ। দারুণ বললেন। এবার আসি একটা খুব জরুরি বিষয়, সময়ানুবর্তিতা। ফ্রিল্যান্সিংয়ে তো আমরা নিজের বস নিজেই, তাই না? যখন খুশি কাজ করার একটা স্বাধীনতা থাকে, কিন্তু ডেডলাইন মেনে চলা বা সময় মতো কাজ জমা দেওয়া, এই ব্যাপারটা আসলে কতটা জরুরি? স্বাধীনতা আছে ঠিকই, কিন্তু পেশাদারিত্বের জায়গাটা ভুললে একদম চলবে না। সময়ানুবর্তিতা, এটা ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়ার অন্যতম প্রধান একটা চাবিকাঠি। ক্লায়েন্টরা, বিশেষ করে বিদেশি ক্লায়েন্টরা, সময়ের ব্যাপারে খুব বেশি সংবেদনশীল হন। লম্বা সময় ধরে কাজ করতে চাইবে না। সময় মতো কাজ জমা দিলে ক্লায়েন্টের আস্থা তৈরি হয়, তারা আপনাকে নির্ভরযোগ্য মনে করে। আর এর সরাসরি প্রভাব তো রিভিউর ওপরেও পড়ে, তাই না? মানে ভালো রিভিউ পেতে এটা সাহায্য করে। অবশ্যই, সময় মতো কাজ দিলে ক্লায়েন্ট স্বাভাবিকভাবেই খুশি হয় এবং ভালো রিভিউ দেয়। এই ভালো রিভিউ আপনার প্রোফাইলকে আরও শক্তিশালী করে, নতুন কাজ পেতে সাহায্য করে। এছাড়া কাজটা যদি সময় মতো শেষ করার অভ্যাস থাকে, সেটা আপনার নিজের জন্য কিন্তু ভালো। শেষ মুহূর্তের তাড়াহুড়ো করতে হয় না, ফলে কাজের মান ভালো থাকে, ভুল কম হয়, আর মানসিক চাপও অনেক কম থাকে। সত্যি বলতে কি, সময় ব্যবস্থাপনার অভাবেই কিন্তু অনেক প্রতিভাবান ফ্রিল্যান্সারও শেষ পর্যন্ত টিকতে পারে না। তাহলে এই সময় মতো কাজ শেষ করার জন্য কিছু টিপস বা কৌশল কি হতে পারে? প্রথমত, কাজটা নেওয়ার আগেই বাক্যে সম্মতভাবে ডেডলাইনটা ঠিক করে নেওয়া। প্রয়োজনে ক্লায়েন্টের সাথে এটা নিয়ে খোলামেলা আলোচনা করে নেওয়া উচিত। দ্বিতীয়ত, যদি কাজটা বড় হয়,
তাহলে সেটাকে ছোট ছোট ধাপে ভাগ করে নেওয়া এবং প্রত্যেকটা ধাপের জন্য আলাদা সময়সীমা ঠিক করা। আচ্ছা। তৃতীয়ত, যদি কোনো কারণে মনে হয় দেরি হতে পারে, তাহলে কিন্তু চুপ করে বসে থাকা যাবে না। আগেভাগেই ক্লায়েন্টকে খুব বিনয়ের সাথে ব্যাপারটা জানাতে হবে এবং প্রয়োজনে নতুন ডেডলাইনের জন্য অনুরোধ করতে হবে। আর সব সময় চেষ্টা করা উচিত ডেডলাইনের অন্তত কিছুটা আগে কাজটা শেষ করার একটা টার্গেট রাখা। এতে শেষ মুহূর্তের চাপটা এড়ানো যায়। খুবই প্র্যাকটিক্যাল সালায়। আচ্ছা, দক্ষতার কথা হলো, সময়ের কথা হলো, এবার আসি ক্লায়েন্টের সাথে আচরণের কথায়, মানে পেশাদার আচরণ। শুধু ভালো কাজ করলেই কি হবে যদি ক্লায়েন্টের সাথে ঠিকঠাক মতো কথাই না বলতে পারি বা ব্যবহারটা ভালো না হয়? একেবারেই না। ফ্রিল্যান্সিং কিন্তু শুধু স্কিলের খেলা নয়, এটা আসলে একটা সার্ভিস বিজনেস। আর যে কোনো সার্ভিস বিজনেসে ক্লায়েন্টের সাথে সম্পর্কটা টিকিয়ে রাখা খুবই জরুরি। এর জন্য দরকার পেশাদার আচরণ। কি ধরনের আচরণকে আমরা পেশাদার বলবো? সবসময় ভদ্র থাকা, ইতিবাচক ভাষা ব্যবহার করা, ক্লায়েন্টের কথা খুব মনোযোগ দিয়ে শোনা, তার প্রয়োজনটা ঠিকমতো বোঝা। যদি কোনো কিছু অস্পষ্ট লাগে তাহলে প্রশ্ন করে নিশ্চিত হয়ে নেওয়া, এটা খুব দরকারি। অনেক সময় তো এমন হয়, ক্লায়েন্ট হয়তো এমন কিছু চাইছেন যেটা করা সম্ভব নয়, বা হয়তো কাজের জন্য সেটা ভালো হবে না। সেক্ষেত্রে কি করা উচিত? এখানেই কিন্তু পেশাদারিত্বের আসল পরীক্ষা। সরাসরি না বলে না দিয়ে কেন এটা সম্ভব নয় বা কেন এটা কাজের জন্য ভালো হবে না সেটা যুক্তি দিয়ে ভদ্রভাবে বোঝাতে হবে। পারলে একটা বিকল্প সমাধান প্রস্তাব করা যেতে পারে। কাজের অগ্রগতি সম্পর্কে ক্লায়েন্টকে নিয়মিত আপডেট দেওয়াটাও খুব জরুরি, বিশেষ করে যদি প্রজেক্টটা বড় হয়। এটা ক্লায়েন্টের আস্থা বাড়ায়। ক্লায়েন্টের মেসেজ পেলে যত দ্রুত সম্ভব রিপ্লাই দেওয়া, এটাও পেশাদারিত্বের অংশ। আর ধরুন যদি কোনো ভুল হয়েই যায়, সেটা স্বীকার করে নিয়ে সমাধান দেওয়ার মানসিকতা থাকতে হবে। মনে রাখতে হবে, ক্লায়েন্টের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হলে তিনি শুধু আপনাকে আবার কাজই দেবেন না, হয়তো অন্যদের কাছে আপনার সুপারিশও করবেন। ঠিক। যেহেতু আমরা আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ করি, বেশিরভাগ ক্লায়েন্টই তো বিদেশি হন। সেক্ষেত্রে ইংরেজিতে ভালোভাবে যোগাযোগ করার দক্ষতা, এটা তো মনে হয় প্রায় অপরিহার্য, তাই না? এমনও শোনা যায় কমিউনিকেশন স্কিল ভালো হওয়ার কারণে নাকি কম দক্ষ ফ্রিল্যান্সারও মাঝে মাঝে কাজ পেয়ে যান। এটা কিন্তু অনেকাংশেই সত্যি। ধরুন আপনার টেকনিক্যাল স্কিল হয়তো অসাধারণ, কিন্তু আপনি যদি ক্লায়েন্টকে সেটা ঠিকমতো বোঝাতেই না পারেন অথবা ক্লায়েন্টের চাহিদাটাই যদি বুঝতে ভুল করেন, তাহলে তো সমস্যা। কাজ পাওয়া বা সেটা ধরে রাখা দুটোই কঠিন হয়ে যাবে। ভালো ইংরেজি কমিউনিকেশন মানে কিন্তু শুধু কঠিন কঠিন শব্দ ব্যবহার করা বা একদম নিখুঁত গ্রামারে কথা বলা নয়। এর মানে হলো পরিষ্কারভাবে নিজের কথা বোঝাতে পারা, ক্লায়েন্টের প্রশ্ন বা ফিডব্যাক ঠিক মতো বুঝতে পারা, পেশাদার ইমেলে বা মেসেজে গুছিয়ে লিখতে পারা, এমনকি যদি কোনো বিষয়ে মতবিরোধও হয় সেটাও ভদ্রভাবে উপস্থাপন করতে পারা। এই দক্ষতাটা আপনাকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তাহলে এই কমিউনিকেশন স্কিলটা বাড়ানোর জন্য কি করা যেতে পারে, মানে যারা হয়তো ইংরেজিতে ততটা সরগর নন? প্রথমত, নিয়মিত ইংরেজি শোনা আর পড়ার অভ্যাস করতে হবে। পেশাদার পরিবেশে কেমন ইংরেজি ব্যবহার হয় সেটা খেয়াল করতে হবে। নিজের প্রোফাইল, গিগের ডেসক্রিপশন, ক্লায়েন্টকে পাঠানোর কভার লেটার, এগুলো ইংরেজিতে লেখার অভ্যাস করতে হবে। প্র্যাকটিস করা মূলত। হ্যাঁ, প্র্যাকটিস। হয়তো শুরুতেই একটু ভুল হবে, একটু জড়তা থাকবে, কিন্তু চর্চা চালিয়ে গেলে উন্নতি হবেই। আর যারা এই বিষয়টা নিয়ে আরও একটু সিরিয়াসলি কাজ করতে চান, তাদের জন্য কিন্তু ভালো রিসোর্সও আছে। যেমন এমএসবি একাডেমিতে প্রফেশনাল ইংলিশ কমিউনিকেশন বা ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে খুব ভালো কিছু কোর্স আছে। এগুলো বিশেষভাবে ফ্রিল্যান্সারদের কথা মাথায় রেখেই তৈরি করা, যাতে তারা আন্তর্জাতিক ক্লায়েন্টদের সাথে আরও আত্মবিশ্বাসের সাথে এবং কার্যকরভাবে যোগাযোগ করতে পারে। এই ধরনের একটা কোর্স কিন্তু আপনার পেশাদার ইমেজ তৈরিতে আর ক্লায়েন্ট পেতে খুব সাহায্য করতে পারে। এটা একটা ভালো তথ্য দিলেন। আচ্ছা, আরেকটা বিষয় হলো প্রযুক্তি বা কাজের ট্রেন্ড। এগুলো তো প্রতিনিয়ত বদলাচ্ছে, তাই না? ফ্রিল্যান্সিং মার্কেটও তো এর বাইরে নয়। আজকের যেটা নতুন, কাল সেটাই হয়তো পুরনো হয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সাথে নিজেকে আপডেটেড রাখাটা কতটা জরুরি? এটা আসলে টিকে থাকার জন্য অত্যাবশ্যক। না রাখলে পিছিয়ে পড়তে হবে। ধরুন একজন ওয়েব ডেভেলপারের কথা, তিনি যদি এখনও সেই পুরনো টেকনোলজিতেই আটকে থাকেন, তাহলে নতুন যারা React.js বা Next.js এর মতো আধুনিক ফ্রেমওয়ার্ক শিখছে, তাদের সাথে প্রতিযোগিতায় তিনি টিকবেন কিভাবে? ঠিক তেমনি গ্রাফিক ডিজাইনারদের জানতে হবে নতুন ডিজাইন ট্রেন্ড কি আসছে, নতুন টুলস কি এলো। কন্টেন্ট রাইটারদেরও জানতে হচ্ছে এআই রাইটিং টুলস কিভাবে ব্যবহার করা যায় বা নতুন এসইও টেকনিকগুলো কি।
মানে আপডেটেড থাকতেই হবে। আপডেটেড থাকলে মূল সুবিধাটা কি হয়, মানে ক্লায়েন্ট পেতে বা রেট বাড়াতে কি সুবিধা হয়? সুবিধা তো অনেক। প্রথমত, আপনি ক্লায়েন্টদের এখনকার চাহিদাগুলো বুঝতে পারবেন, সেই অনুযায়ী নিজের সার্ভিসটাকে সাজাতে পারবেন। দ্বিতীয়ত, নতুন স্কিল বা টুল যদি আপনার জানা থাকে তাহলে আপনি স্বাভাবিকভাবেই অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন, আর সম্ভবত ভালো রেটেও কাজ করতে পারবেন। ক্লায়েন্টরা সবসময় এমন ফ্রিল্যান্সার খোঁজে যারা আধুনিক, যারা সময়ের সাথে চলে। তৃতীয়ত, এটা আপনার নিজের স্কিলসেটকেও তো আরও উন্নত করে, তাই না? যা আপনার ক্যারিয়ারের জন্যই ভালো। তাহলে এই আপডেটেড থাকার উপায়গুলো কি হতে পারে? নিয়মিত কি করা উচিত? নিজের ফিল্ডের ভালো এবং নির্ভরযোগ্য ব্লগ আছে, ইউটিউব চ্যানেল আছে, বা যারা ইন্ডাস্ট্রি লিডার তাদের ফলো করা যেতে পারে। নতুন কোনো টুলস বা সফটওয়্যার এলে সেটা একটু নেড়েচেড়ে দেখা, শেখার চেষ্টা করা। যেমন ধরেন, ডিজাইনারদের জন্য এখন ফিগমা বা ক্যানভা খুব চলছে, রাইটাররা গ্রামারলি বা বিভিন্ন এআই টুল ব্যবহার করছে, মার্কেটাররা নতুন নতুন অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম শিখছে। এই সব বিভিন্ন অনলাইন কমিউনিটি বা ফোরামে সক্রিয় থাকাটাও খুব কাজের। সেখানে নতুন ট্রেন্ড বা টেকনিক নিয়ে প্রায়ই আলোচনা হয়। আসল কথা হলো, শেখার আগ্রহটা সবসময় চালু রাখতে হবে। শেখার কোনো শেষ নেই। আচ্ছা, এবার একটা বেশ কঠিন কিন্তু খুব জরুরি বিষয়ে আসি। সেটা হলো নিজের কাজের সঠিক মূল্য নির্ধারণ করা। প্রায়ই দেখা যায়, বিশেষ করে নতুনরা কাজ পাওয়ার জন্য অনেক কম রেটে বিড করেন বা কাজ করতে রাজি হয়ে যান। এটা দীর্ঘমেয়াদে কি আসলে ভালো কোনো কৌশল? না, এটা আসলে খুবই ক্ষতিকর একটা প্রবণতা, এবং এটা শুধু নিজের জন্য নয়, পুরো কমিউনিটির জন্যই ক্ষতিকর। প্রথমত, আপনি যখন খুব কম রেটে কাজ করেন তখন আপনি আসলে নিজের সময় আর শ্রমকে নিজেই অবমূল্যায়ন করছেন। ঠিক। দ্বিতীয়ত, ক্লায়েন্টরাও কিন্তু আপনাকে তখন সস্তা বা হয়তো অনভিজ্ঞ ভাবতে পারে। ফলে আপনার কাজের প্রতি তাদের শ্রদ্ধাবোধটাও হয়তো কম থাকতে পারে। তৃতীয়ত, এত কম টাকায় কাজ করে নিজের আর্থিক প্রয়োজন মেটানোও তো কঠিন হয়ে পড়ে, তাই না? যা থেকে একটা হতাশা তৈরি হতে পারে। নিজের দক্ষতা, অভিজ্ঞতা আর কাজের মানের ভিত্তিতে একটা উপযুক্ত মূল্য নির্ধারণ করা, এটা কিন্তু পেশাদারিত্বের একটা বড় অংশ। কিন্তু নতুন অবস্থায় যখন অভিজ্ঞতা কম, তখন সঠিক দামটা বুঝবো কিভাবে? যদি একটু বেশি রেট বলে ফেলি তাহলে তো কাজ না পাওয়ারও ভয় থাকে। হ্যাঁ, এটা একটা চিন্তার বিষয়। এখানে একটা ব্যালেন্স করতে হবে। শুরুতে হয়তো মার্কেট রেটের কাছাকাছি বা ক্ষেত্রবিশেষে সামান্য কম রাখতে পারেন, শুধু অভিজ্ঞতা অর্জনের জন্য। কিন্তু একেবারে পানির দামে কাজ করাটা কখনোই উচিত নয়। তাহলে উপায়? উপায় হলো মার্কেট রিসার্চ করা। দেখুন, আপনার মতো স্কিল আর অভিজ্ঞতার অন্য ফ্রিল্যান্সাররা সাধারণত কেমন চার্জ করছে। নিজের কাজের পেছনে আপনার কতটা সময় যাচ্ছে, কতটা শ্রম দিচ্ছেন, সেটার একটা হিসাব করুন। আপনার কাজটা ক্লায়েন্টকে ঠিক কতটা ভ্যালু দিচ্ছে সেটাও ভাবুন। অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে অবশ্যই আত্মবিশ্বাসের সাথে রেট বাড়াতে হবে। মনে রাখতে হবে, যারা কোয়ালিটি কাজ খোঁজেন তারা কিন্তু ভালো মূল্য দিতেও প্রস্তুত থাকেন। কম দামে কাজ করে হয়তো কিছু ক্লায়েন্ট পাওয়া যায়, কিন্তু ভালো ক্লায়েন্ট আর ভালো প্রজেক্ট পেতে হলে নিজের ভ্যালুটা নিজেকে বুঝতে হবে এবং বোঝাতে হবে। খুব গুরুত্বপূর্ণ কথা। আর সবশেষে, যে দুটো গুণ ছাড়া আমার মনে হয় ফ্রিল্যান্সিংয়ে টিকে থাকা প্রায় অসম্ভব, একটা হলো ধৈর্য, আরেকটা হলো ধারাবাহিকতা। মানে রাতারাতি এখানে সফল হওয়ার আশা করাটা কি ঠিক? একেবারেই না। ফ্রিল্যান্সিং কোনো আলাদিনের ছেড়াগ না যে ঘোষা দিলেই টাকা বেরোবে। প্রথম কাজটা পেতে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাসও লেগে যেতে পারে। অনেকগুলো জবে অ্যাপ্লাই করার পরও হয়তো একটাও কাজ মিলবে না। এই সময়টাতেই কিন্তু ধৈর্য ধরতে হবে। হাল ছেড়ে দিলে একদম চলবে না। আপনি যদি সফল ফ্রিল্যান্সারদের গল্প শোনেন, দেখবেন তাদের প্রায় সবাইকেই শুরুতে এরকম অনেক বাধার মুখে পড়তে হয়েছে। আর ধারাবাহিকতার ব্যাপারটা, মানে একদিন হয়তো অনেক কাজ করলাম, তারপর কয়েকদিন কোনো খবর নেই, এভাবে চললে কি হবে? না, এভাবে আসলে দীর্ঘমেয়াদী সাফল্য পাওয়া খুব কঠিন। প্রতিদিন নিয়ম করে কিছু সময় ফ্রিল্যান্সিংয়ের জন্য দিতেই হবে। সেটা হতে পারে নতুন কিছু শেখা, বা নিজের প্রোফাইলটা একটু আপডেট করা, অথবা নতুন কাজের জন্য আবেদন করা। এই যে নিয়মিত প্রচেষ্টা, এটাই কিন্তু আসল। ছোট ছোট পদক্ষেপগুলোই সময়ের সাথে সাথে বড় পরিবর্তন নিয়ে আসে। রিজেকশন তো আসবেই, মাঝে মাঝে হয়তো খারাপ রিভিউ আসতে পারে, ক্লায়েন্টের সাথে মতের অমিল হতে পারে। এগুলো সবই এই পথের অংশ। এগুলোকে সামলে নিয়ে ধৈর্য ধরে
নিয়মিত চেষ্টা চালিয়ে যেতে পারলেই ফ্রিল্যান্সিংয়ে একটা সফল এবং টেকসই কেরিয়ার গড়া সম্ভব। এটা আসলে একটা ম্যারাথন দৌড়, 100 মিটার স্প্রিন্ট নয়। বাহ, দারুণভাবে বললেন। আমরা তো আজকে অনেকগুলো জরুরি বিষয় নিয়ে কথা বললাম, দক্ষতা অর্জন থেকে শুরু করে প্রোফাইল তৈরি, ছোট কাজ দিয়ে শুরু করা, সময়ানুবর্তিতা, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, আপডেটেড থাকা, সঠিক মূল্য নির্ধারণ আর সবশেষে ধৈর্য আর ধারাবাহিকতা। এই সবগুলো বিষয় ঠিকঠাক মতো আয়ত্ত করতে হলে নিশ্চয়ই একটা ভালো গাইডলাইন বা একটা গোছানো শেখার পরিবেশ খুব সাহায্য করে, তাই না? ইউটিউবে অনেক ভিডিও আছে, কিন্তু সেগুলো গুছিয়ে একটা সঠিক পথে ধাপে ধাপে শেখাটা কিন্তু বেশ কঠিন হতে পারে। কোথায় শুরু করতে হবে, কোনটার পর কোনটা শিখতে হবে, কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে, এই বিষয়গুলোতে একজন অভিজ্ঞ মেন্টরের গাইডলাইন বা একটা ভালো মানের লার্নিং প্ল্যাটফর্ম বিরাট সাহায্য করতে পারে। ঠিক। যেমনটা আমরা আগেও বলছিলাম, এমএসবি একাডেমির মতো প্ল্যাটফর্মগুলো কিন্তু ঠিক এই জায়গাতেই কাজ করে। তাদের কোর্সগুলো এমনভাবে সাজানো হয় যাতে একজন শিক্ষার্থী শুধু নির্দিষ্ট স্কিলটাই শেখে না, বরং পুরো ফ্রিল্যান্সিং ইকোসিস্টেমটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পায়। কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, কিভাবে প্রোফাইলটাকে আকর্ষণীয় করতে হয়, কাজ পাওয়ার পর কিভাবে ডেলিভারি দিতে হয়, সবকিছু। আর ওদের লাইফটাইম অ্যাক্সেস আর আপডেটের সুবিধাটাও তো বেশ কাজের। হ্যাঁ, ওটা একটা বড় প্লাস পয়েন্ট। কারণ টেকনোলজি বা ট্রেন্ড বদলালে কোর্সগুলো আপডেট হয়, আর আপনি সেই আপডেটগুলো পেয়ে যান। ফলে সময়ের সাথে নিজেকে আপডেটেড রাখাও সহজ হয়। যারা ফ্রিল্যান্সিংটাকে শুধু শখ হিসেবে নয়, বরং একটা সিরিয়াস পেশা হিসেবে নিতে চান, তাদের জন্য এরকম একটা গোছানো জায়গা থেকে শেখাটা খুব ভালো একটা সিদ্ধান্ত হতে পারে। তাহলে আজকের আলোচনার সারমর্ম যদি করি, তাহলে এটাই দাঁড়ায় যে ফ্রিল্যান্সিংয়ে লম্ব সময় ধরে সফল হতে হলে শুধু একটা বা দুটো জিনিস নয়, বরং বেশ কয়েকটি বিষয়ের একটা মেলবন্ধন দরকার সঠিক দক্ষতা, দরকার পেশাদার কাজের অভ্যাস, যেমন সময় মতো কাজ দেওয়া, ভালোভাবে যোগাযোগ করা, নিজের কাজের সঠিক মূল্য বোঝা, দরকার সময়ের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা, মানে প্রতিনিয়ত শেখা, আর সবচেয়ে বড় কথা, দরকার ধৈর্য ধরে লেগে থাকার মানসিকতা। এটা শুধু অনলাইনে কাজ খুঁজে পাওয়া নয়, এটা নিজের একটা স্বাধীন ক্যারিয়ার তৈরি করার একটা লম্বা যাত্রা। একদম ঠিক। আর আলোচনার একদম শেষে আমাদের শ্রোতাদের জন্য শুধু একটা প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যেতে চাই। আমরা তো অনেকগুলো জরুরি বিষয় নিয়ে কথা বললাম, কিন্তু এগুলোর বাইরেও আপনার নিজের অভিজ্ঞতা বা চিন্তা থেকে ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়ার জন্য কোন ব্যক্তিগত গুণ বা কোন মানসিকতাটা আপনার কাছে সবচেয়ে বেশি জরুরি বলে মনে হয়? একটু যদি নিজের শক্তি বা দুর্বলতার জায়গাগুলো নিয়ে ভাবেন, তাহলে হয়তো আপনার নিজের সফলতার পথটা খুঁজে পাওয়া আরও একটু সহজ হয়ে যাবে।